ওয়েলকাম ব্যাক এভরিবডি। লিসান্দ্রো মার্তিনেজ আর্জেন্টিনা ট্রেনিং গ্রুপের সাথে ইতিমধ্যেই অ্যাড হয়ে গেছে। সে ওইখানে ট্রেনিং করতেছে। ম্যানচেস্টার ইউনাইটেড তাকে পারমিশন দিছে এখানে সেশন করার জন্য। এইটা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অনেক বড় একটা পজিটিভ গেস্টার বলে মনে করতেছি, কারণ সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এখন অবধি কোনো ম্যাচ খেলতে পারে নাই। মানে তার ইনজুরি থেকে রিকভার করার পর এখন অবধি সে খেলতে পারে নাই। তো তার ট্রেনিংটাকে মনিটর করার জন্য কিংবা তাকে আরও ক্লোজলি অবজার্ভ করার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড একজন ফিটনেস স্টাফকে তার সাথে পাঠাইছে। ও ওই প্রফেশনাল লিসান্দ্রো মার্তিনেজকে অনেক বেশি পরিমাণ চুকে চুকে রাখবে, কিংবা যখন যেরকম টেক কেয়ারিংয়ের প্রয়োজন অথবা ইনস্ট্রাকশনের প্রয়োজন সেইগুলা সে দিয়ে থাকবে। অবশ্য এই মানে প্রপোজালটা প্লেয়ারের কাছ থেকে ছিল, ক্লাব এখানে অ্যাকসেপ্ট করে নিছে। আর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে লিসান্দ্রো মার্তিনেজকে নিয়ে যে পজিটিভিটিটা, এইটা খুবই প্রশংসার দাবি রাখে বলে আমি মনে করতেছি। তারা চাইলে মার্তিনেজকে নাও ছাড়তে পারতো। তারা যদি চাইতো যে তাকে মানে তাদের আন্ডারে রেখে ক্লোজভাবে মনিটর করতে, তাহলে কিন্তু মানে সেটা করতে পারতো। এখানে তো সে তো উড়ে উড়ে এসে কিংবা মানে শূন্যের উপরে বেশি বেশি এসে তো আর ইয়া করতে পারবে না, ট্রেনিং করতে পারবে না। তাকে তো মানে ফ্লাইটের মাধ্যমে আসতে হবে অথবা ট্রাভেলিংয়ের মাধ্যমেই আসতে হবে। ওই একই কথা হইলো, সেটাও তো এক প্রকার জার্নি। তো তাকে মানে এত কিছু তার হবে, সে প্রেশার নেওয়া লাগবে। এখানে ট্রাভেলিং আছে, সেশন ওই জায়গাতে হবে। সব কিছুর উপরে যথেষ্ট পরিমাণ ভরসা রেখেই, বিশ্বাস রেখেই ম্যানচেস্টার ইউনাইটেড তাকে এখানে অ্যালাউ করছে। এই জন্য আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেডকে মানে এই জায়গাতে অ্যাপ্রিসিয়েট করতে হবে। যদিও তারা তাদের পার্সোনাল মানে পেশাদার একজনকে পাঠাইছে যাতে করে তার এখানে কোনো প্রবলেম না হয়, অথবা তার সাথে খুব ভালোভাবে তারা মানে যোগাযোগটা রক্ষা করতে পারে। তার কখন কীরকম কী লাগবে না লাগবে সেই সংক্রান্ত আলোচনা যাতে খুব সহজেই সে ওই প্রফেশনালের সাথে করতে পারে। আর ওই স্টাফটার সাথে আমার কাছে মনে হয় যে ক্লাবের সবসময়ই যোগাযোগ থাকবে ও ইনফরমেশন ওই জায়গা থেকেই পাস করবে। আর আমরা দেখতেছি যে বেশ কিছু প্লেয়ারকে লিওনেল স্কালোনি ইতিমধ্যেই ডাকছে। এখানে নতুন প্লেয়াররা আছে, পুরাতনরা তো অবশ্যই আছে। আমরা দেখতেছি যে কিছু প্লেয়ার বাদ গেছে। তো যারা বাদ গেছে এখানে কয়েকজনকে আমরা ইনজুরি সংক্রান্ত বিষয়াদি দেখতেছি যে তাদের পেছনে আছে, কিংবা ওইটার মূল কারণ এই জন্য বাদ পড়ছে। তো আমরা মাস্তাতৌনোকে দেখতেছি, ফ্রাঙ্কো মাস্তাতৌনো। সে লা লিগার একটা ক্লাবের হয়ে নিয়মিতই পার্টিসিপেট করতেছে, সেখানে সে খেলতেছে। আর ইনজুরির কারণে তাকে আমরা ওই জায়গাতে দেখতেছি না। আবার আমরা দেখতেছি যে মন্তিয়াল, গঞ্জালো মন্তিয়াল সে স্কোয়াডে নাই, তো তারও ইনজুরিয়ার প্রবলেম। আবার ইমিলিয়ানো মার্তিনেসকে আমরা দেখতেছি যে তাকে বাদ দেওয়া হয়েছে কিংবা সাইডে রাখা হয়েছে অথবা স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। ইনজুরি সংক্রান্ত এখানে কোনো প্রবলেম না, মূলত তাকে রেস্টের কারণেই বাইরে রাখা হয়েছে অথবা রেস্ট দেওয়ার উদ্দেশ্যেই বাইরে রাখা হয়েছে। এখানে আমরা দেখতেছি যে জিও রুলি যে প্লেয়ারটা আছে গোলকিপার, সেকেন্ড চয়েস গোলকিপার, সে কিন্তু এখানে সুযোগ পাওয়ার দিকে এগিয়ে যাইতেছে। এইটা খুবই প্রয়োজন আছে। গত উইন্ডোতে অক্টোবর উইন্ডোতে খুব করে চাইছিলাম যাতে ওইখানেই যাতে সেকেন্ড চয়েস গোলকিপারকে চান্স দেওয়া হয়। এটা নিয়ে কিন্তু অনেক নিউজ প্ল্যাটফর্ম থেকে কথা আসছে, তারাও এইটা নিয়ে শাউট করছিল, কিন্তু কিছুই হয়নি। আমরা মার্তিনেসকে দুইটা ম্যাচে, ভেনেজুয়েলার এগেনস্টে এবং পোর্তো এগেনস্টে, দুইটা ম্যাচে 90 মিনিট মাঠের মধ্যে দেখছি। এখন এসে আমরা দেখতেছি যে ইমিকে সম্পূর্ণরূপে বাইরে রেখে অন্য গোলকিপারের কথা ভাবা হইতেছে। তো আমরা যদি দেখতাম ইমিকে স্কোয়াডে রাখা হয়েছে, সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারতাম যে ও হয়তো নেক্সট 90 মিনিট খেলতে যাইতেছে। কিন্তু এখন সেটা আর সুযোগ নাই। সেকেন্ড চয়েসের গোলকিপারের এখনই সময়, তাকে স্ট্রংলি প্রিপেয়ার হইতে হবে। এই সময়টা সে খুব ভালোভাবে কাজে লাগাবে এমনটা ধরা যায়। আমরা বার্কোকে দেখতেছি, বার্কো প্লেয়ারটাকে ডাকা হয়েছে। এখানে প্রেস্টিয়ানি আছে এবং পেনিচেলি আছে। এই যে প্লেয়ারগুলার, আবার ম্যাক্সিমো প্যারনকে আমরা দেখতেছি যে সিরিয়ার প্লেয়ার কমর হয়ে খেলতেছে, খুবই
ভালো পারফর্মের মধ্য দিয়ে যাইতেছে, এই জন্য ডাক পাইছে। তো এই প্লেয়ারগুলোর ইনক্লুশন এখানে অনেক প্লেয়ারকেই ইনক্লুড করা হয়েছে স্কোয়াডে, যাদের নাম আছে এদের বাইরেও আরও অনেকে এসে ট্রেনিং করতেছে, ট্রেনিংয়ে অ্যাড হয়েছে। আমরা ম্যাকলিস্টারের বাইকে দেখতেছি যে সেও অ্যাড হয়েছে। তো সবাই হয়তো অ্যাঙ্গোলাতে ভিজিট করবে না কালকে ম্যাচ, ইতিমধ্যে হয়তো আর্জেন্টিনা ভিজিটিং শুরু করে দিছে কিংবা প্রিপারেশন নেওয়া শুরু করে দিছে। এখন অবধি 24 ঘন্টার উপরে হাতে আছে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। রাত 10টায় ম্যাচ শুরু হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 28 অথবা 27 আওয়ার্সের মতো হাতে আছে। তো সবাই হয়তো ভিজিটিং করবে না, তবে নির্দিষ্ট সংখ্যক প্লেয়ারদেরকে নিয়েই সেখানে ভিজিট করতে হবে। ট্রাভেলিংয়ে লিওনেল মেসি অবশ্যই থাকতেছেন, সেইটা আমরা মোটামুটি নিশ্চিত, কারণ অ্যাঙ্গোলার কাছ থেকে যেই ধরনের ডিমান্ড আমরা শুনছি এইটা খুবই পরিষ্কার আমাদের কাছে। তারা লিওনেল মেসিকে দলের সাথে চায় এবং তারা এই জায়গাতে অনেক বড় বিনিয়োগ করতেছে। তারা যাতে খুব ভালোভাবে উদযাপন করতে পারে এমনটাই হইতেছে তাদের মূল লক্ষ্য। আর এখানে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে অনেক বেশি পরিমাণ প্রায়োরিটি দিছে। এইটা বলতে হবে যে তাদের যে চেতনা কিংবা সম্মানের যে জায়গা, সেইটা আর্জেন্টিনাকে কেন্দ্র করে কিভাবে বিল্ড হয়েছে অথবা কিভাবে বের হয়ে আসতেছে, সেইটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতেছি। আর তাদের চেতনায় কিংবা ভাবনায় আর্জেন্টিনা অনেক বড় জায়গা জুড়ে আছে, সেইটাও মানে ধরা যাবে। আর অ্যাঙ্গোলা যেহেতু মোটামুটি বিগ অ্যামাউন্ট এখানে খরচ করতেছে, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের ইন্ডিপেন্ডেন্স ফিফথ 50 50 নাম্বার ইন্ডিপেন্ডেন্স অ্যানিভার্সারি কিংবা এই সেলিব্রেশনের দিকেই তারা আগাইতেছে। মূলত তাদের উদযাপনের দিকেই নজর থাকবে। আর ম্যাচের খেলা তো অবশ্যই আছে। আমরা লিওনেল স্কালোনিকে দেখতেছি যে তিনি ইতিমধ্যেই দল গুছানোর কাজ শুরু করে দিয়েছেন। আর্জেন্টিনা এই মুহূর্তে যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতেছে, এটা সম্পূর্ণরূপে রিশেপিং হিসাবে আমরা আখ্যায়িত করতে পারবো। যেই প্লেয়ারগুলো গত ওয়ার্ল্ড কাপ খেলছে, গত ওয়ার্ল্ড কাপ থেকে এখন পর্যন্ত ওই একই প্লেয়ারগুলোকেই আমরা মোটামুটি সংখ্যক কিংবা মেজরিটি সংখ্যক আমরা দেখতেছি। যদিও কিছু সংখ্যক প্লেয়ারকে মানে বাইরে তো থাকাই লাগবে। 4 বছর আগে সময়টা যেমন গেছে, 4 বছর পরে সময়টাও একইভাবে যাবে, সে ওইটা ধরার কোনো কারণ নাই, ওইটা মনে করারও কোনো কারণ নাই, ওইটা হবে না। আমরা পাওলো দিবালাকে গত ওয়ার্ল্ড কাপে দেখছিলাম, সে কিন্তু ছিল এবং ফাইনালে আমরা দেখছি যে সাবস্টিটিউট থেকে এসে 2 মিনিট মাঠের মধ্যে ছিল। তারপরে যখন টাই ব্রেকার হয়েছে ওইখানে তার স্কোর আমরা পাইছিলাম। তো এখন আমরা দেখতেছি তার ইনজুরির কারণে সে বাইরে অবস্থান করতেছে। তো সে কোনোভাবে কনসিস্টেন্ট হইতে পারতেছে না। গত ওয়ার্ল্ড কাপ থেকে নিয়ে এখনকার যে সময়টা, এখানে যদি সে কন্টিনিউয়াসলি দলের সাথে থাকতো, এই মুহূর্তে কিন্তু আমরা তাকে একটা মানে ইম্পর্ট্যান্ট পার্টিসিপেন্ট হিসাবে মানে এক্সপ্লেন করতে পারতাম অথবা মানে গেস করতে পারতাম, কিন্তু আমরা দেখতেছি যে সে কোনোভাবে কনসিস্টেন্ট থাকতেছে না। এইটাই হইতেছে গিয়ে পাওলো দিবালার সবথেকে বড় সমস্যা। যদিও ইনজুরি তাকে গ্রাস করছে, এইটা প্রত্যেকটা প্লেয়ারের সাথেই হইতেছে। অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ারকেও, অনেক ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ারকেও আমরা দেখি যে এই সমস্যাটার কারণে তারা মানে লম্বা সময় একই তালে খেলতে পারে না। তো পাওলো দিবালার সাথে এক্স্যাক্টলি ওইটাই হইতেছে। এইটা বাদ দিলেও পাওলো দিবালা যখন ফিট ছিল তখনও আমরা দেখছি যে সে কিছু কিছু ক্ষেত্রে মাঠের বাইরে থাকতেছে কিংবা স্কোয়াডের বাইরে থাকতেছে। লিওনেল স্কালোনি তাকে যথেষ্ট প্রায়োরিটি দিচ্ছে না, ওই জায়গাটা নিয়ে ভিন্নভাবে কথা বলা যাবে। তবে ওই ভিন্নতাটা কি ওইটা যদি আমি একটু বলি, আমার কাছে মনে হয় যে পাওলো দিবালা যথেষ্ট পরিমাণ ডিসিপ্লিনড না। এই জায়গাতে ব্যাখ্যা দিতে হবে কেন এটা বললাম, কিন্তু এটা ব্যাখ্যা দিতে হলে 10 থেকে 15 মিনিট লাগবে, কিংবা অনেক বড়োভাবে বলতে হবে, অনেক কিছুই এখানে নিয়ে আসতে হবে কেন এটা বলছি। জাস্ট এটাই বলতেছি, পাওলো দিবালা এই মুহূর্তে আমরা দেখতেছি যে ইনজুরির কারণে তার ইয়াটা হয়েছে, মানে সে স্কোয়াডের বাইরে থাকতেছে। আর গত ওয়ার্ল্ড কাপ থেকে এখন যে সময়টা, এইটাকে যদি একসাথে নিয়ে আসি তাহলে কন্টিনিউয়াস যে সময়টা আছে কিংবা কন্টিনিউয়াসলি পারফর্ম করার অথবা কনসিস্টেন্ট থাকার যে একটা কথা, সেইটাতে সে ছিল না এবং না থাকার পেছনে তার ইনডিসিপ্লিনটা অনেক বেশি পরিমাণ কাজ করছে বলে আমার কাছে মনে হয়। এবং আমি আর এবঙ্গের দিকে যাইতেছি না, হয়তো গেলে পাওলো দিবালাকে নিয়ে অনেক বেশি পরিমাণ বলতে হবে। ওকে, এখন আমরা দেখতেছি নতুন কিছু প্লেয়ার আসছে। আমার কাছে মনে হয় যে এদেরকে যথেষ্ট পরিমাণ সুযোগ দেওয়া দরকার। সময় তো খুব বেশি পরিমাণ নাই, এরা যে খুব বেশি সময় পাবে
এমনটা ভাবার কোনো কারণ নাই। যতটুকু সময় পাবে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, ওই সময়ের মধ্যেই নিজের নিজের পজিটিভিটিটা শো করতে পারলেই নেক্সট ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে জায়গা হয়ে যাবে। এখানে আমি অনেক বেশি পরিমাণ সম্ভাবনা দেখতেছি জুলিয়ানো সিমিওনে। যদিও জুলিয়ানো সিমিওনে আমরা দেখতেছি যে গত ওয়ার্ল্ড কাপের পর থেকে সে দলের সাথে অ্যাড হয়েছে, কিংবা ওই সময় থেকেই সে কন্টিনিউয়াসলি খেলে আসতেছে। তো এইটা মানে তাকে একটা মানে সে ইতিমধ্যেই একটা কনসিস্টেন্ট অবস্থায় চলে আসছে। এখানে তার অনেক ভালো সম্ভাবনা আছে। এই একটা প্লেয়ার তিয়াগো আলমাদা আমার কাছে মনে হয় যে জায়গা পেয়ে যাবে। নিকোলাস পাঁচকে আমরা দেখতেছি যে সে কিন্তু রিপিটেড হইতেছে। তাকে যে কল করার রিপিটিশনটা সেটা আমরা দেখতে পারতেছি। তো এই প্লেয়ারগুলা মানে আমার কাছে মনে হয় যে মানে এরা কনফার্ম হয়ে যেতে পারে। আর প্রেস্টিয়ানি তো আসছে মাত্র, ও তো আর ইয়া না, মানে এক্সপেরিয়েন্সড না, ও একদম নতুন। ওরে কল করছে, সুযোগ দিছে। সুযোগ বলতে কল করছে, কল করার যে সুযোগটা সেটা হয়েছে। মাঠে নামার সম্ভাবনা কতটুকু হবে না হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর পেনিচেলি তার ইয়াতে পারফর্ম করতেছে, মানে লিগে পারফর্ম করতেছে, এখন তাকে ডাকা হয়েছে। যতটুকু সময় পাবে ওইখানে যদি পারফর্ম করতে পারে আমার কাছে মনে হয় যে তাকে নিয়ে ভাবনা সাজানো হবে। আর আমি জানি না ভ্যালেন্টিনো বার্কো কী করবে। বার্কোকে নিয়ে আমি কোনো প্রেডিক্ট করতে পারতেছি না। আর হুয়ান ফয়েদকে নিয়েও আমি যথেষ্ট প্রেডিক্ট করতে পারতেছি না। তবে হুয়ান ফয়েদ কিন্তু ভাবনায় ঢুকে যেতে পারে। হুয়ান ফয়েতের সুযোগ আছে। এখন আমরা দেখতেছি মন্তিয়াল ইঞ্জুরির কারণে বাইরে অবস্থান করতেছে, এখানে মলিনা স্কোয়াডে আছে। এই মন্তিয়ালের জায়গায় হুয়ান ফয়েদকে জায়গা দেওয়া হয়েছে। তো হুয়ান ফয়েদ আমি জানি না, আমরা দেখছিলাম হুয়ান ফয়েদ আগে কিন্তু ভালো করছিল, এখন আবার সে আসছে। তার সম্ভাবনা কতটুকু সেইটা অপেক্ষা করতে হবে। ভ্যালেন্টিনো বার্কো, হুয়ান ফয়েদ এদেরকে নিয়ে প্রেডিক্ট করা এই মুহূর্তে একটু টাফ। নিকোলাস পাসকে নিয়ে প্রেডিক্ট করা যাইতেছে, কারণ তার মধ্যে আমরা তাকে দেখতেছি, আমরা কল করা তাকে কিন্তু মানে পুনরায় কল করা হইতেছে, কল করা হচ্ছে, আবার কল করা হইতেছে। আমরা তাকে আগেও দেখছি, এর আগেও দেখছি, মাস্তাতুনও ছিল, এখন নাই, ইঞ্জুরির কারণে সে নাই। তো মাস্তাতুনো এবং নিকোলাস পাল এই দুইটাই স্কোয়াডে থাকার সম্ভাবনা আছে। তবে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে একজন হয়তো কনফার্ম হইতে পারে, সেক্ষেত্রে যে কোনো একজন বাদ পড়বে। যদি দুইজন থাকে সেটা কীরকম হবে আসলে সময় বলে দিবে। তবে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে একজন সামনের ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকার সম্ভাবনা দেখা দিতে পারে। লেটস সি, এটা তো চেঞ্জ হতে পারে, কারণ এই মুহূর্তে যেটা বলতেছি পরিবেশ তো অন্যরকম হইতে পারে। আমরা হয়তো দেখতে পারি জুলিয়ানো সিমিউনে ইনজুর্ড হয়ে গেছে, আমরা যদি দেখি তিয়াগো আলমাদা ইনজুর্ড, সেক্ষেত্রে তো এদেরকে নিয়ে আসতে হবে। হইতেও তো পারে ইনজুর্ড হবে না এরকম তো কোনো কিছু নাই। ইনজুরির বাইরে এই মুহূর্তে কোনো প্লেয়ারকেই কল্পনা করা যায় না। লিওনেল মেসি সামনের ম্যাচটা খেলতেছে নিশ্চিতভাবেই। আমরা জানি না যে শুরু থেকে আগামীকালকে ম্যাচটা স্টার্ট হবে বাংলাদেশ সময় 10টায়, রাত 10টায়। কারা শুরু থেকে খেলবে এটা নিয়ে এখন অবধি পরিষ্কার কোনো কিছু আমাদের সামনে নাই, যদিও নিউজ আছে। তবে যেহেতু এটা গুলাটে, এই জন্য কোনো কিছু বলতে পারতেছি না। লাউতারও আছে, হুলিয়ান আছে, এরা মানে স্টার্ট করবে কি না, দুইটা আমার কাছে মনে হয় যে স্টার্ট করার সম্ভাবনা কম। একজন স্টার্ট করতে পারে, সেক্ষেত্রে আমরা নিকো গঞ্জালেসকে দেখতে পারি। তো এইরকমভাবে ফ্রন্ট লাইনটা হইতে পারে। আর যদি দেখি নিকো এবং হুলিয়ান লাউতারো এদেরকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে জুলিয়ানোকে নিয়ে আসা হইতে পারে। আর পেনিচেলি আমি জানি না মানে শুরুতেই থাকতে পারবে কি না, তবে লাউতারো অথবা হুলিয়ান দুইটা থেকে একটা শুরুতে থাকার সম্ভাবনা আছে মেসির সাথে। আর এই দুইজনের সাথে আর কে সঙ্গী হইতেছে সেটাই হইতেছে কি একটা দেখার বিষয়। উই হ্যাভ টু উইট টু সি। আর লিওনেল স্কালোনি এবং কোচিং স্টাফরা খুবই ভালো কাজ করতেছে। তাদের অবজারভেশন, তাদের ইনস্ট্রাকশন, তাদের ডিসিশন মেকিং, প্ল্যান মেকিং, সব কিছুর উপরে ট্রাস্ট করতে হবে। সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, ওইখানে স্কোয়াডটা কীরকম হয় না হয় এইটা ইতিমধ্যেই বাছাই হইতেছে বলা যায়, কারণ ট্রেনিং গ্রাউন্ডে অনেক কিছুই দেখা হবে। ট্রেনিং গ্রাউন্ডে অনেক কিছুই দেখা হবে, সেটা মানে নিশ্চিতভাবেই বলা যায়। আমরা দেখছিলাম আহ, গত ইয়াতে গত উইন্ডোতে রিভার প্লেটের একটা ডিফেন্ডারকে ডাকা হয়েছিল, তো ওরে কিন্তু এখন ডাকা হয় নাই। তো গত উইন্ডোতে কিন্তু এই প্লেয়ারটা অনেক বেশি পরিমাণ মানে অত খেলারই সুযোগ পায়নি বলা যায়। তো ওরে কিন্তু এখন বাদ দেওয়া হয়েছে, তার মানে ট্রেনিং গ্রাউন্ডে ওরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেটা বলতেই পারি, এবং ওই জায়গা থেকেই বাদ দেওয়া হয়েছে। এখন ভ্যালেন্টিনো বার্কো আসছে, হুয়ান ফোয়েত আসছে, প্রেস্টিয়ানি আসছে, এদের অনেকেই ট্রেনিং গ্রাউন্ড থেকেই বাদ পড়ে যাবে, এটা মোটামুটি নিশ্চিত। যদিও তারা মানে ব্যাক করার সুযোগ থাকবে, কারণ তাদের তো
সময় আছে, তারা তো এখন অবধি মানে অনেক বেশি পরিমাণ ওল্ড হয়ে যায় নাই, তারা তো সবে এখনও টিনেজার বলা যায় অথবা ইয়াং বলা যাবে। তারা পুনরায় আসার সুযোগ থাকবে। লিওনেল স্কালোনি অবশ্যই রিকল করবে সেইটা। হুয়ান ফোয়েতি এই মুহূর্তে অনেক বড় একটা উদাহরণ। আমরা দেখতেছি হুয়ান ফোয়েতকে তিনি কিন্তু আবার নিয়ে আসতেছেন, জায়গা দিতে চাইতেছেন। তিনি যদি চাইতেন যে রিকল করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিন্নতা দেখতে পারতাম। মাতিয়াস সৌলের দিকে নজর দেওয়া দরকার, এই প্লেয়ারটাকে নিয়ে কথা বলতেছি, অনেক বলছি, বলবো। তো আমরা জানি না যে সামনে তার ইনক্লুশন হবে কিনা, তবে বিশ্বাস রাখতেছি হবে। আর ডিফেন্ডিংয়ে ক্রিস্টিয়ান রোমেরো আছে, এখানে আমরা দেখতেছি অথামেন্ডি আছে। তো এদের স্টার্ট করার সম্ভাবনা বেশি, এদের এরা হয়তো থাকবে, কারণ আহ, এই মুহূর্তেই যেই পজিশনগুলো নিয়ে কিংবা যেই জায়গাতে এক্স্যাক্ট প্লেয়ারের প্রয়োজন, ওইটা নিয়ে অনেক বেশি পরিমাণ যেই জায়গাগুলোতে ভাবা হবে, তার মধ্যে সিবিটা হইতেছে গিয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। এবং লিওনেস কারণে কিন্তু ওই জায়গাতে মানে মানে প্রায়োরিটি দিতেছে, ওই জায়গাতে অনেক বেশি পরিমাণ ফোকাসকে এমফাসাইজ করতেছে, আমরা গত উইন্ডোতেও সেটা লক্ষ্য করছি। লিওনেল মেসি যেহেতু আছে, সেক্ষেত্রে ওই পজিশনটা মানে মোটামুটি সিকিউর, সে ওই জায়গাতেই থাকতেছে অথবা নিশ্চিত বলা যাবে। সিবি এবং লিওনেল মেসির পজিশন এই দুইটা। আর আমরা মিডে দেখতেছি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার থেকে শুরু করে আহ, একদম রদ্রিগো দে পল, তারপর এনজো, জিওভানি লো সেলসো, এখানে আর কেউ বাকি নাই, কেউ বাদ নাই যে বাদ মানে নাই, সবই আছে। শুধু পারদেসকে আমরা দেখতেছি যে ও ইয়া আর কি মানে ওর ইনক্লুশনটা কতটুকু হবে না, কারণ এই জায়গাতে সংশয় আছে। তো লেফট ব্যাক পজিশনে আমরা আগে দেখছিলাম তাগলিয়াফিকো এর ব্যাকআপ হিসাবে নিকো খেলতেছে গত উইন্ডোতে। এখন যেহেতু ভ্যালেন্টিনো বার্কো অ্যাড হয়েছে, সেক্ষেত্রে হয়তো তার সুযোগ আসতে পারে। আর নিকোকে তার পজিশন যেটা আছে ন্যাচারালি, তাকে ওই জায়গাতে পুরোপুরিভাবে রাখার প্ল্যানিং করতেছে বলে আমার ধারণা। তবে ম্যাচের মধ্যে দেখতে হবে, এখানে ডাইভার্সিটি থাকবে। নিকো গঞ্জালেস যে প্লেয়ারটা, ওরে আমরা নির্দিষ্ট কোনো পজিশনে ফিট ওইভাবে হইতে হয়তো দেখবো না, তবে এটা প্রয়োজন আছে। আর এরকম দুই একটা প্লেয়ার থাকে যাদেরকে ডাইভার্ট করে খেলা হয় কিংবা যাদেরকে ভার্সেটাইল স্টাইলে ডেলিভার করা হয়, সুযোগ ডেলিভার করা হয়, এবং যখন যেরকম অবস্থা ওই অনুযায়ী ওদেরকে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়, সেটা আমরা দেখি। তো নিকো গঞ্জালেস আর্জেন্টিনাতে ওই রকমই। লিওনেল স্কালোনির খুবই পছন্দের, এবং আমরা দেখতেছি তাকে কিন্তু বারবার ব্যবহারের দিকে তিনি ঝুঁকতেছেন, এগিয়ে যাইতেছেন। লেটস সি, কালকে ম্যাচ স্টার্ট হবে, আমরা দেখব যে কারা কীরকম করে, সেটার অপেক্ষায় আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।